প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশ লোক প্রশাসন বিষয়ের উপর দশম ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমাদের ক্লাসের যে ক্লাসের কোর্স কোড হচ্ছে 231-911। বিষয়ের নাম বাংলাদেশ প্রশাসন। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক সংস্কার সমূহ ও প্রশাসনিক জবাবদিহিতা। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশাসনিক সংস্কার নিয়ে কথা বলবো। আমরা বলেছি যে কোনো দেশের উন্নয়ন ও সরকার পরিচালনা সে দেশের প্রশাসন ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভর করে। একটি দেশের প্রশাসন যত বেশি শক্তিশালী, সে দেশের আমলাতন্ত্র, সে দেশের সংগঠন তত বেশি দক্ষতার সাথে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। যদি প্রশাসনে যারা কর্মকর্তা ব্যক্তি তাদের মধ্যে স্বচ্ছতা না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে প্রশাসনিক কার্য সম্পাদন করতে হয়, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয় না। বর্তমান পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য এবং রাষ্ট্রীয় কার্যাবলীর ব্যাপকতা বৃদ্ধির ফলে প্রশাসনিক দক্ষতা প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে যখন কোনো সরকার পরিবর্তন হয় বা যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে কর্ম সম্পাদনের জন্য সরকারকে প্রশাসনিক সংস্কারের দিকে নজর দিতে হয়। আমরা এখন আলোকপাত করব প্রশাসনিক সংস্কার বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে প্রশাসনিক সরকার বলতে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রশাসন ব্যবস্থার সৃষ্টিকে বোঝায়। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশাসনিক সংস্কারের সংজ্ঞায়িত করেছেন। জেরাল্ড সি কেইডেন এর ভাষায় দি আর্টিফিশিয়াল ইনডাচমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ট্রান্সফরমেশন এগেনস্ট রেইনটেন্স ইজ কল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। অর্থাৎ তারা বলছেন যে প্রশাসনিক সংস্কার হচ্ছে প্রশাসনের ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন, যে কোনো লক্ষ্য এবং উদ্দেশ্যের সামনে রেখে গৃহীত কর্মসূচি এবং কাঠামোর পরিবর্তনকে আমরা বলি প্রশাসনিক সংস্কার। ডোরের মত অনুসারে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ইজ এ কমপ্লেক্স প্রসেস in which main figures of administrative system প্রশাসনিক সংস্কার হচ্ছে একটা জটিল প্রক্রিয়া যার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থার মূল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলির পরিবর্তন সাধিত হয়। প্রশাসনিক সংস্কার সমূহ যুগে যুগে পরিবর্তন হয়ে আসছে। সরকার যখন গুরুতর সমস্যার সম্মুখীন হন তখনই সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ক্ষমতাসীন সরকার যখন বিপ্লব বা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা লাভ করে তখনই প্রাক্তন সরকারের সাথে আদর্শগত বিরোধ থাকলে সংস্কার সাধনে সচেষ্ট হয়। 2. আমলাতন্ত্রের কার্যকলাপে অসন্তোষ। 3. অর্থনৈতিক মন্দা। 4. যুদ্ধের আশঙ্কা। 5. সরকারের ব্যয় হ্রাস। 6. কুশাসন দেখা দিলে এবং কাঠামোর অভ্যন্তরে সংস্কার দাবি উঠলে মূলত প্রশাসনিক সংস্কার করা হয়। আমরা আবার বলছি, ক্ষমতাসীন সরকার যখন বিপ্লব বা শান্তি উপায়ে ক্ষমতা লাভ করে তখন প্রাক্তন সরকারের সাথে আদর্শগত বিরোধ থাকলে সংস্কার সাধনে সচেষ্ট হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যখনই কোনো
সংস্কার পূর্ববর্তী সরকারের সাথে নির্বাচিত নতুন সরকারে যখন সংস্কার হয়, আমরা উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এখন বলতে পারি। সেখানে যখনই আ ক্ষমতার পালাবদল হয়, কখনো রিপাবলিকান, কোথাও ডেমোক্রেটিক, বলা হয়ে থাকে যে হোয়াইট হাউসের চেয়ার টেবিল হাত ছাড়া সবকিছু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ শুধুমাত্র চেয়ার টেবিল থাকে, বাকি যেসব জনবল আছে সবই পরিবর্তন হয়ে যায়। এর কারণ এখানে মূলত ২ টি দল আ ক্ষমতা পালাবদল হয়। একটা হচ্ছে রিপাবলিকান, আরেকটা হচ্ছে ডেমোক্রেটিক। দীর্ঘ গত বছর রিপাবলিকান জয়ী হয়েছে, ডোনাল্ড ট্রাম্প। এবার আবার ক্ষমতা বদল হবে এবং আগামী ২০শে জানুয়ারির পর তোমরা দেখতে পাবে যে পুরো প্রশাসন অর্থাৎ সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারা নূতন আঙ্গিকে, নূতন চিন্তাধারায় তারা আ আমলাতন্ত্রকেও তাদের মতো ঢেলে সাজায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমলাতন্ত্রের কার্যকলাপে অসন্তোষ দেখা দিলে সংস্কার দেখা দেয়। অর্থনৈতিক মন্দা, যুদ্ধের আশঙ্কা, অনেক সময় সরকারের বেয়ারা সরকার যদি মনে করে যে তার লোকবল কমাতে হবে বা কোনো প্রজেক্ট যখন বন্ধ হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে সরকার এই কাজগুলি করে। কুশাসন দেখা দিলে এবং কাঠামোর অভ্যন্তরীণ সংস্কার দাবি উঠলে প্রশাসনিক সংস্কার প্রয়োজন হয়ে পড়ে। বাংলাদেশের প্রশাসনিক সংস্কার সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর নূতন দেশটিকে পুনর্গঠন ও পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি প্রধান কমিটি গঠন করেন। ১. প্রশাসনিক ও চাকরি পুনর্গঠন কমিটি। ২. জাতীয় বেতন কমিশন ১৯৭২। প্রথম সংস্কার ১৯৭৫ সালের ১৫ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর মুজাফফর আহমদ চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রশাসনিক ও চাকরি পুনর্বিন্যাস কমিটি গঠন করেন। কমিটির সুপারিশসমূহ নিম্নরূপ: ১. এলিট ক্যাডারের তিরোধান বিলোপ সাধন, সকল চাকরিতে এক সার্ভিসে পরিণত করা, নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকারের নিকট পর্যাপ্ত ক্ষমতা অর্পণ, পরীক্ষা ও সার্ভিস রেকর্ডের ভিত্তিতে বাছাইকৃত আমলাদের নিয়ে সিনিয়র নীতি ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন, যাতে করে ৩য় শ্রেণী থেকে ১ম গ্রেড পর্যন্ত সকল পদ অন্তর্ভুক্ত থাকে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে ১০ টি গ্রেড সম্পন্ন একটি একক ইউনিট গঠন। ৬. সুপারিশ বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের আপিল একজন বিচারককে সভাপতি করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্থা গঠন। ১৯৭৩ সালে কমিটির সুপারিশমালা পেশ করলেও আমরা দেখি যে পর্দার অন্তরালে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিভিল সার্ভিসের সদস্যগণ বাধাপ্রাপ্ত হন। ফলে সুপারিশসমূহ ফাইলবন্দী হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যে সালটির কথা উল্লেখ করেছিলাম ১৯৭১ সাল। ১৯৭২ সালে ১৫ই মার্চ হবে প্রথম সংস্কারের জন্য ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এই সালটি এখানে ভুলবশত ১৯৭৫ আ টাইপ করা হয়েছে। আমরা দেখেছি যে কমিটির যে সুপারিশগুলো, এই সুপারিশগুলি অত্যন্ত ফলপ্রসূ ছিল। তোমরা জানো যে পাকিস্তান থেকে যেসব আ ক্যাডার সার্ভিসের লোকজন এসে বাংলাদেশ সরকার যোগদান করেছিল, তারা নিজেদেরকে এলিট শ্রেণী মনে করত এবং তারা অন্যান্য ক্যাডারকে তারা আ ক্যাডারই মনে করত না এবং এর প্রেক্ষিতে মূলত একটি অসন্তোষ দেখা দেয়। তাছাড়া মুক্তিযুদ্ধে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল তারা এবং যারা মুক্তিযুদ্ধ করেনি তারাও এসে এখানে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যারা পশ্চিম পাকিস্তান ছিলেন তারাও এসে এখানে যোগদান করে। ফলে এই অসন্তোষ দূর করার জন্যই মূলত এই কমিটি সুপারিশগুলি পেশ করেন এবং বঙ্গবন্ধু নিজেও এর উপরে আস্থা ছিলেন এই কমিটির উপরে এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এই কমিটির সুপারিশগুলি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু ১৯৭৫ সালে ১৫ই আগস্ট তার মৃত্যুর পর এই কমিটির সুপারিশগুলো উম পর্দার অন্তরালে চলে যায়। অন্তর্বর্তীকালীন ৫ জন মোট ১০ জনকে নিয়ে একটি বেতন কমিশন গঠন করেন। একক বেতন কাঠামোর
আওতা নিয়ে আসা, বেতনের অসাম্য দূর করা, সরকারি ক্ষেত্রে যোগ্য ব্যক্তির আকৃষ্ট করা, সরকারি চাকরি ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করা, দেশে প্রচলিত ২,২০৮ টি বেতন স্কেল বাতিল করে ২০ টি গ্রেড নিয়ে আসা, সর্বনিম্ন বেতন ৳১০০ এবং সর্বোচ্চ বেতন ৳২,০০০ নির্ধারণ করা হয়। বেতন ব্যতীত কমিশন একটি নির্দিষ্ট হারে আনুষঙ্গিক সুবিধা প্রদানের সুপারিশ করে। কমিশন বর্তমানে অর্থনৈতিক অগ্রগতির কথা মাথায় রেখে প্রশাসন ব্যবস্থাকে ৮ টি ভাগে বিভক্ত করেন। এটা হচ্ছে ১ম বেতন কমিশনের সুপারিশ। এবং যে ৮ টি স্তরের কথা উল্লেখ করেন, এক হচ্ছে রক্ষণাবেক্ষণ কর্মকর্তা, নিম্ন পর্যায়ের কুশলী, কারণিক, প্রায়োগিক, উচ্চ পর্যায়ের কারণিক, নিম্ন পর্যায়ের প্রশাসনিক, প্রশাসক, প্রধান প্রশাসক, উচ্চ পর্যায়ের প্রশাসক। আমরা ৩য় সংস্কারের কথা আমরা বলছিলাম। ১৯৭৬ সালের ২০শে ফেব্রুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২য় বেতন ও ঢাকার চাকরি কমিশন গঠন করেন। ১৭ সদস্য কমিটির প্রধান ছিলেন প্রাক্তন সচিব আব্দুর রশিদ। তারই প্রেক্ষিতে ১৯৭৭ সালে মে মাসে কমিশন কিছু সুপারিশমালা পেশ করেন। ১. এই কমিশন ১০ টি গ্রেডের পরিবর্তে ২১ টি গ্রেডের সুপারিশ করেন। যার সর্বনিম্ন হচ্ছে ৳২২৫ এবং সর্বোচ্চ ৳৩,০০০। ২. কর্ম কমিশনের চাকরির কাঠামো ও তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, পদোন্নতির পদ্ধতি সম্পর্কে সুপারিশ প্রদান করেন। আমি আবার বলছি, কমিশন কর্মকর্তাদের চাকুরির কাঠামো, তাদের নিয়োগ, প্রশিক্ষণ ও পদোন্নতির পদ্ধতি সম্পর্কেও সুপারিশ প্রদান করেন। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করেন। সচিবালয়ে কোনো উচ্চ পদেই ডেপুটি সেক্রেটারি ও তার উপরের পদ কোনো নির্দিষ্ট সার্ভিসের জন্য সংরক্ষিত থাকিবে না। একটি যুগান্তকারী সুপারিশ ছিল। পদসোপানিক ভাবে ৪ টি স্তরে ভাগ করা হয়। উচ্চ প্রশাসনিক, উচ্চ ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ গ্রুপ, নির্বাহী বা মধ্যম ব্যবস্থাপনা গ্রুপ, তত্ত্বাবধায়ক, বার্তা বহনকারী। কমিশন তার সুপারিশমালায় সিনিয়র পলিসি ফুল বা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী কর্মকর্তার ভান্ডার গঠনের কথা বলে। এই ফুলে সাধারণত বিশেষজ্ঞগণ ও প্রকৌশলী সবার জন্য মুক্ত এবং সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৬ ছিল প্রশাসনিক ও চাকরি পুনর্বিন্যাস কমিটির মতো এই কমিশন সরকারের সরকারের সকল পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে ঐক্যবদ্ধ প্রশাসনের প্রতিষ্ঠার সুপারিশ করেন। উচ্চ পর্যায়ের ফুলের কর্মকর্তারাই হচ্ছেন বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার শীর্ষস্থানীয়। জনৈক কর্মকর্তার মতে তারা উচ্চ পর্যায়ের চিন্তার উৎস হিসাবে কাজ করেন। ফুলের কর্মকর্তা হলেন সরকারের সকল উপসচিব, সকল যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিবগণ। ১৯৭৯ সালে ১লা মার্চ তাদের সংখ্যা ছিল ৬২৫ জন। নূতন জাতীয় স্কেলে তারা ৭৫০ থেকে ১৪৭০ স্কেলে আছেন, বা ৪৭৫ থেকে ১২৭৫ টাকা স্কেলে যারা পদোন্নতি পাবেন তারা ফুলের সদস্য হিসাবে মনোনীত হবেন। আমরা জিয়াউর রহমানের শাসনামলে যে প্রশাসনিক সংস্কারের কথা আমরা দেখেছি, সেখানেও আমরা দেখি যে মোজাফফর আহমেদ স্যারের নেতৃত্বে যে কমিশন গঠিত হয়েছিল তারা ১০ টি গ্রেডের কথা সুপারিশ করেন। এখানে এসে ২১ টি গ্রেডের সুপারিশ করা হয়। এখানেও আমরা দেখি যে সিভিল সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ প্রশাসন ক্যাডার বা একটি বিশেষ ক্যাডারকে যে আধিপত্য, সেই আধিপত্য হ্রাসের জন্য একটি পুল গঠনের কথা চিন্তা করা হয় এবং এই পুলে সকল ক্যাডার থেকে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষিজীবী সহ বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারের লোকজনও
উপসচিবের ঊর্ধ্বে যেসব পদ আছে সেখানে তারা আসতে পারবে। এটা উন্মুক্ত থাকবে প্রতিযোগিতার মাধ্যমে সিনিয়র সিভিল সার্ভিস ফুল এর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তারা এখানে প্রশাসন ক্যাডারে যোগদান করতে পারবে। এরশাদ শাসনামলের প্রশাসনিক পুনর্বিন্যাস। ১৯৮২ সালের এপ্রিল মাসে জেনারেল এরশাদ উপসামরিক আইন প্রশাসক রিয়ার অ্যাডমিরাল এম এ খানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস ও পুনর্গঠন কমিটি গঠন করেন। কমিটির সুপারিশ ক্রমে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়। কমিটির প্রধান দায়িত্ব ছিল জনগণের সেবা প্রদান ও প্রশাসনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। কমিটির প্রশাসনিক ব্যবস্থার সুপারিশগুলি তুলে ধরেন: ১. প্রশাসনে জনগণের অংশগ্রহণ নগণ্য, স্থানীয় প্রশাসন ব্যবস্থার সমন্বয়ের অভাব, অসংখ্য স্তরভিত্তিক কাঠামোর মধ্যে যোগাযোগের অভাব, নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালার অভাব, সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, দুর্বল স্থানীয় সরকার ও রাজনৈতিক নির্দেশনার অভাব। আমি আবার বলছি, প্রশাসনে জনগণের অংশগ্রহণ নগণ্য, স্থানীয় প্রশাসন ব্যবস্থার সমন্বয়ের অভাব, অসংখ্য স্তরভিত্তিক কাঠামোর মধ্যে যোগাযোগের অভাব, নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালার অভাব, সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, দুর্বল স্থানীয় সরকার ও রাজনৈতিক নির্দেশনার অভাব। অর্থাৎ এই কমিটি প্রথম সমস্যাগুলি তারা চিহ্নিত করেন। অর্থাৎ স্থানীয় পর্যায়ে, অর্থাৎ উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে প্রশাসনের মধ্যে যে সমন্বয়হীনতা, প্রশাসনের মধ্যে সাথে জনগণের যে দূরত্ব, প্রশাসনের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে সুষ্ঠু নীতির যে অভাব, সিদ্ধান্ত গ্রহণে যে দীর্ঘসূত্রিতা, যে জটিলতা, এগুলি তারা প্রথমে তুলে ধরেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমিটি পরবর্তী পর্যায়ে স্থানীয় পর্যায়ে প্রশাসনকে জবাবদিহিতা করার জন্য নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা অর্পণ করার সুপারিশ প্রদান করেন। কমিটির সুপারিশ অনুযায়ী ১৯৮৩ সালে ১৪ মার্চ থানার নামকরণ করা হয় উপজেলা। এই পদ্ধতি ১৯৯১ সাল পর্যন্ত বলবৎ ছিল। দ্বিতীয়ত, ১৯৮২ সালে ১৮ এপ্রিল ব্রিগেডিয়ার এনামুল হক খানের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অন্যান্য সাংগঠনিক পরীক্ষা করার কমিটি গঠিত হয়। কমিটির দায়িত্ব ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের লোকবল যাচাই করা, প্রশাসনিক অদক্ষতা ও অনিয়মের নির্দেশ করা, টেলিফোন ও যানবাহনের প্রয়োজনীয়তা ও ব্যবহার লিপিবদ্ধ করা। অর্থাৎ এনামুল হকের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল, তারা মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগের যে সাংগঠনিক যে কাঠামো, সেগুলি তারা পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা মন্ত্রণালয়ের লোকবল যাচাই করেন। কিছু ক্ষেত্রে লোকবল যেখানে বেশি ছিল তা ছাঁটাইয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক অদক্ষতা ও অনিয়ম নির্দেশ করা এবং টেলিফোন ও যানবাহনের যে ব্যবহারের যে নিয়ম নীতি লক্ষ্য করা হয় নাই। সরকারি যানবাহন ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করা, সরকারি টেলিফোন ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করা। এই যে অনিয়ম এবং দুর্নীতিগুলি তারা তুলে ধরার চেষ্টা করেন। কমিটির সুপারিশসমূহ কি ছিল? কমিটির সুপারিশের মধ্যে ১, ২ এবং ৩ ও ৪ এই ৪ টি ক্লাসের যে ৩,৩২২ জন অতিরিক্ত অফিসার রয়েছে তাদের বাতিল করার জন্য তারা সুপারিশ করে। মেধার ভিত্তিতে পদোন্নতির সুপারিশ করেন, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করেন এবং প্রশিক্ষণের জন্য যোগ্য লোক যাচাই করার জন্য পরামর্শ দেন। মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা হস্তান্তর করেন। সিনিয়র সিভিল সার্ভিস ফুল একটি পৃথক ক্যাডার কিনা তা যাচাই করা উচিত। উল্লেখ্য, এই কমিটির অধিকাংশ সুপারিশই বাস্তবায়ন করা হয়। আমরা দেখি যে এই কমিটির সুপারিশের ভিত্তিতে মূলত উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ গঠন করা হয় এবং প্রশাসনের সাথে জনগণের যে নিবিড় যোগাযোগ সেটা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন এবং বিশেষ করে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যেসব আইন শৃঙ্খলা অবনতি হলে মানুষ সহজে এসেই ম্যাজিস্ট্রেট কোর্টে এসে তার আইনের দ্বারস্থ হতে পারত। এতে করে আইনে
প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে যায় এবং মানুষ আহ তাদের যে আইনহীনতা থেকে মানুষ অনেকটা রেহাই পান। তৃতীয়ত ১৯৮৭ সালে তেসরা জিন তৎকালীন উপপ্রধান এম এ মতিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি উপকমিটি গঠন করেন। অন্য সদস্য হলেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মুনএম কৃষিমন্ত্রী ছিলেন এবং আনিসুল ইসলাম মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও কমিটিকে সহায়তা করার জন্য ৩ জন সচিব ও ১ জন মেজর জেনারেলকে আম সদস্য করা হয়। যারা এই ৩ সদস্য বিশিষ্ট কমিটি ৩ জনই মন্ত্রী ছিলেন এবং উপপ্রধানমন্ত্রী এম এ মতিনের নেতৃত্বে ৩ সদস্যের একটা কমিটি গঠন করেন এবং কৃষিমন্ত্রী এর সদস্য ছিলেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও এই কমিটির সদস্য ছিলেন। এছাড়া কমিটিতে সহায়তা করার জন্য সাচিবিক দায়িত্ব পালনের জন্য ৩ জন সচিব, ১ জন মেজর জেনারেলকে নির্দেশ দেওয়া হয় বা এই কমিটির সহযোগী হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। কমিটির সুপারিশমালা: ফুলের অবিলুপ্তি এবং ফুলের সকল রিজার্ভ সহ যুগ্ম সচিবের ১৫৯ ও উপসচিবের ৩৭৭ টি পদ সকল ক্যাডারের মধ্যে কোটা অনুযায়ী ভাগ করে দেওয়া। অর্থাৎ যে একটি বিশেষ ক্যাডার আধিপত্য ছিল, বিশেষ করে প্রশাসন ক্যাডারের সে আধিপত্য হ্রাস করে সেখানে এই পদগুলো সকল ক্যাডারের মধ্যে ভাগ করে দেওয়া। যুগ্ম সচিব ও উপসচিব পদের ১০ ভাগ কোন ক্যাডারের জন্য কোটা হিসেবে বরাদ্দ করে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগের জন্য বরাদ্দ রাখা। তবে সচিব ও সচিব কোন পদ কোন ক্যাডারের জন্য বরাদ্দ থাকবে না। ক্যাডারদের গঠন কাঠামো আকৃতি বিবেচনা করে সিনিয়র স্কেল এবং এর নিম্ন বেতন স্কেল ও পদসংখ্যার প্রয়োজনীয় পুনর্বিন্যাসের ব্যবস্থা করার জন্য সুপারিশ করা হয়। প্রত্যেক ক্যাডারে পদোন্নতির সামঞ্জস্য রাখতে এদের জনশক্তির 12% পদ সিনিয়র স্কেলের ঊর্ধ্বে রাখা হয়। উপরোক্ত কমিটি ছাড়া এরশাদ আরো যে সকল কমিশন গঠিত হয়েছিল সেগুলি নিম্নরূপ: ১. জাতীয় বেতন কমিশন, যে গঠিত হয়েছিল মে ১৯৮৪ সালে। সিনিয়র সার্ভিস পুলের কাঠামো নিরূপণের জন্য বিশেষ কমিটি গঠন করেছিল ৮৫ সালে এবং জাতীয় বেতন কমিশন গঠন হয়েছিল ১৯৮৯ সালে। জাতীয় বেতন কমিশন ২ টি হয়েছিল। একটা হলো ২ জাতীয় বেতন কমিশন ২, আরেকটি হচ্ছে ৩। ২ টি কমিশন গঠন করা হয়েছিল। তাহলে আমরা যে এরশাদ শাসনের প্রেসিডেন্ট এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের যে শাসনামল, সেই শাসন যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে তিনি প্রশাসনকে পুনর্বিন্যাস করার জন্য অর্থাৎ গ্রামীণ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন সর্বোপরি আমলাতন্ত্রকে পুনর্বিন্যাস করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন। প্রথমত তিনি প্রশাসনকে পুনর্বিন্যাস করার জন্য স্থানীয় সরকারের পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেন এবং তাদের সুপারিশগুলি বাস্তবায়নের জন্য তিনি কাজ করেন। জনগণের সাথে যে স্থানীয় সরকারের যে দূরত্ব হ্রাস করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। প্রশাসনের মধ্যে যে যোগাযোগের অভাব সেই যোগাযোগ দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সম্পদের অপচয় বা অপব্যয় রোধ করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন। অতিরিক্ত কর্মকর্তা যেখানে আছেন সেগুলির ছাঁটাইয়ের জন্য সুপারিশ পেশ করেন এবং সেগুলি বাস্তবায়নেরও তিনি উদ্যোগ গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ১৯৯০ সালে ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয় এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসেন এবং আমরা দেখি যে পরবর্তী যে শাসনামল সেটা হলো শেখ হাসিনার শাসনামল। ১৯৯৬ সালে ১২ জুন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুদীর্ঘ ২১ বছর পর স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হন। ২৩শে জুন দায়িত্ব গ্রহণ এর একদিন পর ২৪শে জুন সরকারি কর্মচারীদের এক সমাবেশে পঞ্চম জাতীয় বেতন কমিশন গঠন করেন। ১৯৯৭ সালের ১লা জুলাই থেকে তা কার্যকর করার ঘোষণা প্রদান করা হয়। এই কমিশন ২০টি স্কেলে সুপারিশ করেন। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন ১৫০০ টাকা,
ও সর্বোচ্চ বেতন ছিল 15,000 টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ ধাপের অনুপাত ছিল 1:10। বিভিন্ন ধাপে এই কমিশনের সুপারিশগুলি বাস্তবায়ন করা হয়। পাশাপাশি স্থানীয় সরকারকে পুনর্গঠন করার জন্য ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়। এই কমিশন ৪ স্তর বিশিষ্ট কমিশন গঠনের সুপারিশ করেন। ১. গ্রাম পরিষদ, ২. ইউনিয়ন পরিষদ, ৩. উপজেলা পরিষদ, ৪. জেলা পরিষদ। এই সময় ১৯৫৭ সালে গ্রাম পরিষদ বিল ও ১৯৯৮ সালে উপজেলা পরিষদ পুনঃস্থাপন বিল পাস করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি খালেদা জিয়ার প্রথম শাসনামলে একটি মাত্র বেতন কমিশন হয়েছিল। খালেদা জিয়া যখন দ্বিতীয় মেয়াদে ২০০১ সালে ১ অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বেগম খালেদার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার গঠন করেন। তিনি ক্ষমতায় এসে সাবেক ক্যাবিনেট সচিব মুজিবুল হকের নেতৃত্বে বেতন কমিশন গঠন করেন। ২০০৫ সালে ১৫ মে ৭ লাখ বেসামরিক সরকারি কর্মকর্তা, ১.৫ লাখ পেনশনভোগী, ১,৩৫,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য, ৬.৫ লাখ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ষষ্ঠ জাতীয় বেতন কাঠামো প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ষষ্ঠ জাতীয় বেতন কমিশনের সর্বোচ্চ বেতন ছিল ২৭,৫০০ এবং সর্বনিম্ন ২৮০০ নির্ধারণ করে নতুন বেতন কমিশন সুপারিশমালা পেশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে বেতন কমিশনগুলো নিয়ে আমরা আলোকপাত করলাম, মূলত ২০০১ সালের পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে ২০১৫ সালে এসে আবার একটি বেতন কমিশন গঠিত হয়। পরিশেষে আমরা বলতে পারি ১৯৭২ সালের থেকে শুরু করে আজ পর্যন্ত যে প্রশাসনিক সংস্কার সাধিত হয়েছে তা কাঠামোগত সৌন্দর্য বর্ধনেই সীমাবদ্ধ থেকেছে। এর সফল বাস্তবায়ন খুব কমই ফলপ্রসূ হয়েছে। ফলে স্বাধীনতা অর্জনের দীর্ঘ অর্ধশতক পরও বাংলাদেশের প্রশাসনিক সংস্কারের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। বরং আমরা লক্ষ্য করি বিভিন্ন ক্যাডারের মধ্যে যে বৈষম্য সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি বিশেষ ক্যাডার বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ করে পুলিশ এবং প্রশাসন। এই ২ টি ক্যাডারই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। তাছাড়া অন্য ক্যাডারগুলি সেরকম সুযোগ সুবিধা ভোগ করছে না। সরকারের যে 10% নিয়োগের মাধ্যমে অন্য ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে যাওয়ার বিধান থাকলেও আমরা লক্ষ্য করি সেখানেও বৈষম্যহীনতা লক্ষ্য করা যায়। অর্থাৎ অন্য ক্যাডারে যারা প্রশাসন ক্যাডারে যোগদান করেন তাদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণ, সরকারের মূল চালিকা শক্তির যেসব ডেস্ক গুলিতে তাদেরকে পদায়ন দেওয়া হয় না। বরং সেখানে কি বিশেষ ক্যাডার লোকদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের একটা ব্যবস্থা থাকে এবং অন্য ক্যাডার থেকে যারা প্রশাসন ক্যাডারে যান তাদেরকে নমঃশূদ্র বা নিম্ন পর্যায়ের কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে আমাদের ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ষষ্ঠ বেতন স্কেল ৭ম জাতীয় বেতন স্কেল গঠন করেন এবং প্রশাসনকে পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেন এবং নূতন জাতীয় কমিশনে ২০টির পরিবর্তে ১৬টি গ্রেডে করা হয় এবং সর্বনিম্ন বেতন ৪,০০০ এবং সর্বোচ্চ বেতন ৮০,০০০ টাকা নির্ধারণ করা হয় এবং নূতন বেতন স্কেলে সরকারি কর্মকর্তাদের যে আশাতীত বেতন বৃদ্ধি পেয়েছে। প্রশাসনে বিভিন্ন পর্যায়ে বেশ কিছু রদবদলও সম্পন্ন হয়েছে। COVID-19 সমগ্র বিশ্বের অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিও আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আমাদের অর্থনীতির যে চাপ, সেই চাপ অনেকটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। প্রায় ৭,২০০ কোটি টাকার প্রণোদনা বিভিন্ন সেক্টরে বিতরণের মাধ্যমে অনিশ্চিত ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে আলোচনা, সেখানে একটি বিষয় ছিল প্রশাসনিক স্বচ্ছতা বা জবাবদিহিতা। আমরা বলছি যে প্রশাসন মূলত হচ্ছে একটি সংগঠন, সরকারি সংগঠন, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। সরকারি সংগঠনেরও একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সরকারের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের যে চালিকা শক্তি, সেটি হচ্ছে লোকবল। এজন্য সরকার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একঝাঁক তরুণ মেধাবী অফিসার নিয়োগ দেন এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন। তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়, অবসরের সুযোগ দেওয়া হয়, বৃদ্ধ বয়সে তাদের আ পেনশনের সুযোগের মাধ্যমে তাদের জীবনব্যাপী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা হয়। এই কর্মকর্তারা কিন্তু জবাবদিহির ঊর্ধ্বে না এবং যদি তাদেরকে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ থাকে এবং তারা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যথাযথভাবে করছে কিনা, সেজন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় এবং তাদের সম্পূর্ণ চাকরিকাল ব্যাপী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জবাবদিহিতার আওতায় থাকেন। প্রশাসনিক জবাবদিহিতা বলতে আমরা কি বুঝি? এই ডিকশনারি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ বলা আছে, "Administrative accountability is an organizational imperative because first and foremost it purports to evaluate performance in terms of goal." অর্থাৎ মূলত লক্ষ্যের সাথে সামঞ্জস্য রক্ষা করে একজন কর্মকর্তার যে অগ্রগতি, কর্ম সম্পাদন করা তার যে দক্ষতা, সেগুলিকে নজরদারি করাই হচ্ছে মূলত প্রশাসনিক জবাবদিহিতা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুর রহমান তার লোক প্রশাসন তত্ত্ব ও বাংলাদেশ শীর্ষক গ্রন্থে বলেন, প্রশাসনিক জবাবদিহিতা হলো আইনানুগ নির্দিষ্ট কর্মপদ্ধতি, বিস্তৃত নিয়মকানুন, যার মাধ্যমে সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। প্রশাসনিক জবাবদিহিতাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। আবার এই প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক জবাবদিহিতার যে ব্যবস্থা, সেটাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে বাহ্যিক। অর্থাৎ আভ্যন্তরীণভাবে প্রশাসনের লোকজনদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অথবা বাহ্যিক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আভ্যন্তরীণ জবাবদিহিতার যেসব উপাদান, সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। আভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বাজেট কর্তৃক নিয়ন্ত্রণ, কর্মীবর্গের ব্যবস্থাপনা, পদসোপান ভিত্তিক নিয়ন্ত্রণ, পেশাভিত্তিক নৈতিকতা, প্রশাসনিক নেতৃত্ব, লিখিত প্রতিবেদন, পরিদর্শন, কার্যবিধি, হিসাব নিরীক্ষা, সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা, সচিবালয়ের নির্দেশাবলী, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এই কর্মসূচিগুলির মাধ্যমে মূলত কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। অর্থাৎ এইসব জবাবদিহিতার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাহ্যিকভাবেও প্রশাসনের লোকজনদের নিয়োগ দেওয়া হয়। ১. মেথড অফ পার্লামেন্টারি কন্ট্রোল ওভার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সংসদ কর্তৃক যে সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়ার একটা নিয়ন্ত্রণ করার একটি ব্যবস্থা থাকেন। সংসদ সদস্যরা সেটা করতে পারেন। বাজেট প্রণয়নের নিয়ন্ত্রণ জোরদার, প্রশ্ন উত্থাপন, সংসদে তদন্ত কমিটি, ন্যায়পাল নিয়োগ, যেটা আমাদের সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে। এর মাধ্যমে সংসদ সদস্য দ্বারা লোক প্রশাসনের সদস্যদেরকে নিয়োগ করা সম্ভব হয়। অনাস্থা প্রস্তাব আনা যেতে পারে। বিভিন্ন কমিটি গঠন করে তাদের তদন্ত করে তাদেরকে সততা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যেতে পারে। নিন্দা প্রস্তাব উত্থাপন করা যেতে পারে, ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা যেতে পারে কিংবা প্রধানমন্ত্রীর যে
প্রশ্ন উত্তর পর্ব প্রতি সোমবার অনুষ্ঠিত হয় সংসদ যখন অধিবেশন চলে, তার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের উপায়গুলি তোমরা কিছুটা জানাচ্ছ বা ধারণা পেয়েছ। বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার না হওয়ার কারণ কি? আমরা দেখি যে আমাদের প্রশাসনের লোকজন অনেকটা ধরাছোঁয়ার ঊর্ধ্বে থাকেন। এত বেশি প্রভাবশালী থাকেন যে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাদের এই যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র বলা হয়ে থাকে, এটা হচ্ছে untold bureaucracy is threatened for democracy. অনিয়ন্ত্রিত গণতন্ত্র, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এর কারণ হচ্ছে যে পয়েন্টগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সরকারি কর্মকাণ্ডের গোপনীয়তা, সিভিল সার্ভেন্টদের উদাসীনতা, তারা নিজেদেরকে অনেক দক্ষ এবং অভিজ্ঞ মনে করেন, সময়সীমা নির্ধারণ, রাজনৈতিক হস্তক্ষেপ। অনেক সময় দেখা যায় সরকার পরিবর্তনের সাথে আমলারা বা প্রশাসনের লোকজন তাদের বল পাল্টিয়ে দেন। তারা দলের সাথে সম্পৃক্ত হয়ে যান। অতি বেশি তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান। যোগ্যতা ও দক্ষতার অভাব, অনেক সময় আমাদের মেধা দক্ষতার পরিবর্তে প্রশিক্ষণের অভাবের কারণে অনেক সময় অযোগ্য লোকও এখানে নিয়োগ পেয়ে যান। ত্রুটিপূর্ণ বার্ষিক গোপনীয় প্রতিবেদনের ব্যবস্থা, এখানে ১০০ নম্বরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন দেওয়া হয়। সেক্ষেত্রে সেটি অনেকটা ঢালাওভাবে প্রদান করা হয়। দক্ষতার সাথে সেটাকে আরো যুগোপযোগী করা প্রয়োজন বলে আমরা মনে করি। প্রশিক্ষণের অভাব, নতুন দক্ষতা অর্জন করার জন্য প্রতিটি পদোন্নতির পরেই প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের অভাব আমরা লক্ষ্য করি। বাহ্যিক চাপ, মূল্যবোধের অভাব, তারপরে হচ্ছে তোমার মূল্যবোধের অভাব, আত্মীয়করণ এবং স্বজনপ্রীতি। এসব কারণে আমরা দেখি যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যারা প্রশাসনে নিয়োগ আছেন তাদেরকে তোমার জবাবদিহিতা আনা কঠিন হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের এই পেপারের শেষ ক্লাস। আমরা চেষ্টা করেছি ১০ টি লেকচারের মাধ্যমে সমগ্র সিলেবাসের মধ্যে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো আছে সেগুলি আলোকপাত করার চেষ্টা করেছি। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে ঢুকে ইউটিউবের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলি সবগুলি দেখতে পাবে। আশা করি তোমরা ক্লাসগুলি দেখে উপকৃত হবে। আমরা এই ক্লাসের ক্ষেত্রে যেসব বইয়ের সহায়তা নিয়েছি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। জেরাল্ড ই. কেইডেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, শিকাগো থেকে প্রকাশিত বইটি। সালমা আহমেদ, প্রশাসনিক সংস্কার, বাংলাদেশ প্রেক্ষিত, বাংলাদেশ অবজারভার ১৬/১৯৭২ সালের পেপারটি সম্পর্কে আমরা পেয়েছি। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের বাংলাদেশের লোক প্রশাসন, অনন্য প্রকাশনা থেকে। তারপর হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম এনএস পাবলিকেশনের বইটি আমরা থেকে সাহায্য নিয়েছি এবং গভর্নমেন্ট অফ দি পিপলস অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে আমরা সাহায্য নিয়েছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং করোনাকালীন সময়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেসব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনার্স মাস্টার্স কোর্স চালু আছে সেগুলিতে তোমরা থেকে উপকৃত হবে। আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসগুলো থেকে তোমরা ভালোভাবে অধ্যয়ন করে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা। সবাইকে ধন্যবাদ।